একটা ক্লাসিক্যাল হারমোনিক ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটরের জন্য পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি কি হবে সেটা আমি ডিরাইভ করেছিলাম। এটা ফর্মুলা হয়েছিল, এটা পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি ফর্মুলা হচ্ছে এটা, এবং এটাকে প্লট করলে এরকম হয়। এই একবার ইনফিনিটি থেকে নেমে আসে, তারপরে কিছুটু ফ্ল্যাট হয়ে যায়, প্রায় ফ্ল্যাট হয়ে যায়, আবার উপরে ওঠে, ইট টেন্ডস টু ইনফিনিটি। ইনফিনিটি টেন্ড করলেও অসুবিধা হয় না, তার কারণ ইন্টিগ্রেশন করলে এটা ফাইনাইট থাকে। এটাকে যদি ইন্টিগ্রেট করো ফ্রম -a টু +a, এটা 1 হবে। ইন্টিগ্রেশন ইজ ফাইনাইট, সেটাই দরকার। প্রবাবিলিটি ডেন্সিটি কোন একটা বিশেষ পয়েন্টে ইনফিনিটি হতেই পারে, তার কারণ ইনফিনিটি হচ্ছে তার কারণ পার্টিকেলটা যখন দোলনের সময় যখন হয় -a এর দিকে আসে অথবা +a এর দিকে যায়, when the particle approaches the turning point, দুটো আছে, একটা -a তে একটা +a তে, when the particle turning point এর দিকে আসছে তখন ওটার স্পিড কমে যাচ্ছে, ভেলোসিটি কমে যাচ্ছে, কমতে কমতে এখানে একেবারে শূন্য হবে মুহূর্তের জন্য, তারপর আবার উল্টো দিকে যাবে। উল্টো দিকে যাওয়ার সময় যখন আবার বাঁ দিকের টার্নিং পয়েন্টে অ্যাপ্রোচ করবে তখন ওটার স্পিড আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং এই মুহূর্তে এখানে এসে তাৎক্ষণিকভাবে স্পিডটা শূন্য হবে এবং পার্টিকেল রিভার্সেস ডাইরেকশন অফ মোশন। এই ভেলোসিটি শূন্য হয়ে যায় বলে এখানে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি ইনফিনিটি হয়ে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও ইন্টিগ্রেটেড পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি ফাইনাইট থাকছে। তার কারণ আমি জানি ক্লাসিক্যালি -a থেকে +a এর মধ্যে থাকার সম্ভাবনা 1। তাহলে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটিকে যদি তুমি ইন্টিগ্রেট করো উইথ রেসপেক্ট টু x ফ্রম -a টু +a, তুমি 1 পাবে। এটা করে দেখতে পারো, এটাকে px কে ইন্টিগ্রেট করো, px dx ইন্টিগ্রাল ফ্রম -a টু +a, এটা করলে 1 হবে। এটা 1 হতেই হবে, কারণ আমি জানি পার্টিকেলটা নিশ্চিতভাবে জানি যে -a থেকে +এর মধ্যে আছেই। এরকম গ্রাফ হলো। এখন দেখি কোয়ান্টাম মেকানিক্যালি পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি কেমন, তারপর আমরা এটার সঙ্গে কম্পেয়ার করবো। এটা ক্লাসিক্যাল, তার মানে ক্লাসিক্যাল মেকানিক্স নিউটনের সূত্র অ্যাপ্লাই করে একটা দোলকের জন্য পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি ক্যালকুলেট করেছি, সেটা গ্রাফ হচ্ছে এইরূপ। ওকে, এখন আমি কোয়ান্টাম অসিলেটর, কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করে যে রেজাল্ট পেয়েছি, যে ওয়েভ ফাংশন পেয়েছি বিভিন্ন স্টেটের জন্য, সেই সমস্ত ওয়েভ ফাংশন থেকে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি ক্যালকুলেট করে প্লট করে কম্পেয়ার করব ক্লাসিক্যাল পজিশন প্রবাবিলিটি ডেন্সিটির সঙ্গে। ওকে, এবং কোয়ান্টাম মেকানিক্সে একটা স্টেটের পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি কিভাবে ক্যালকুলেট করে, সেই স্টেটের করসপন্ডিং যে ওয়েভ ফাংশনটা আছে, ওয়েভ ফাংশনের মডুলার স্কোয়ার করলে যেটা দাঁড়াবে, যেটা পাবে, সেটাই হচ্ছে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি। সে আলোচনা দিয়ে শুরু করছি আজকের ক্লাস। পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি ফর দ্য কোয়ান্টাম অসিলেটর। Let us find the position probability density of the one-dimensional quantum oscillator in the state Kn with energy En equal to n plus half h cut omega. এরকম কটা স্টেট আছে? ইনফিনিট সংখ্যক আইগেন স্টেট আছে। ওকে, এটা হচ্ছে আইগেন স্টেট অফ এইচ। এই সমস্ত স্টেট গুলাকেই বলে স্টেশনারি স্টেটস। একটা অসিলেটরের স্টেট এমন ভাবে আমি প্রস্তুত করতে পারি যে অনেকগুলো স্টেশনারি স্টেটের কম্বিনেশন করে একটা স্টেট হতে পারে, অথবা যে কোনো একটা আইগেন স্টেট একটা স্টেট অসিলেটর স্টেট হতে পারে। এইচ এর একটা আইগেন স্টেট যদি অসিলেটরের স্টেট হয়, তাহলে সেই স্টেটটাকে বলা হবে স্টেশনারি স্টেট, কারণ সেই স্টেটে কোনো কিছুই পরিবর্তন হয় না। পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি সময়ের সাথে পরিবর্তন হয় না, যে কোনো অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু সময়ের সাথে পরিবর্তিত হয় না। সে কারণেই এই আইগেন স্টেটস গুলোকে বলে স্টেশনারি স্টেটস। ওকে, এরকম যদি একটা স্টেট থাকে, স্টেট n Kn, সেটার করসপন্ডিং এনার্জি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যালি n plus half h cut omega. n is an integer number. তাহলে ক্লাসিক্যালি টার্নিং পয়েন্টস কোথায় হবে? তুমি যদি প্লট করো, ভি প্লট করো এবং en প্লট করো স্টেট n এর জন্য টোটাল এনার্জি, তারা দুই জায়গায় ইন্টারসেক্ট করে, একটা প্লাস এতে এক্স ইকুয়াল প্লাস, একটা এক্স ইকুয়াল মাইনাস। আমি এটা আগে থেকেই বলতে পারি, সমদূরত্বে হবে দুটো টার্নিং পয়েন্ট, কারণ এটা তো, এই গ্রাফটা তো হচ্ছে সিমেট্রিক্যাল গ্রাফ। এই যে পোটেনশিয়াল এনার্জি গ্রাফটা তো সিমেট্রিক্যাল গ্রাফ, এক্স স্কোয়ার আছে, ফলে সিমেট্রিক হলে টার্নিং পয়েন্টস গুলো আর সিমেট্রিক্যালি লোকেটেড।
অন আইদার সাইড অফ দি অরিজিন। তার অরিজিনের ডান পাশে যত দূরত্বে একটা টার্নিং পয়েন্ট আছে, ঠিক সেই একই দূরত্বে বাঁ পাশে একটা টার্নিং পয়েন্ট থাকবে। এটাকে বলে সিমেট্রি। এটা যেহেতু সিমেট্রিক, এক্স স্কোয়ার, ভি ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তো টার্নিং পয়েন্ট কোথায়? ইএন যেখানে ভি কে ইয়ে করে, ইন্টারসেক্ট করে। তার মানে অ্যাট দ্য টার্নিং পয়েন্টস পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি সমান। টার্নিং পয়েন্টসে কাইনেটিক এনার্জি শূন্য, কারণ মুহূর্তের জন্য ওই জায়গায় পার্টিকেলটা থেমে যায়, তারপরে ইট রিট্রেসেস ইটস পাথ। তাহলে এখান থেকেই দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাট দ্য টার্নিং পয়েন্টস দুটো আছে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ তে আর একটা এক্স ইকুয়াল টু মাইনাস এ তে, দুটো টার্নিং পয়েন্টেই পোটেনশিয়াল এনার্জির মান হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু হয় এ নয় মাইনাস এ, স্কোয়ার করলে মাইনাস উঠে যায়। দিস ইজ দ্য লেফট হ্যান্ড সাইডে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অ্যাট দ্য টার্নিং পয়েন্ট, সেটাই টোটাল এনার্জি, কারণ টার্নিং পয়েন্টে তো কোনো কাইনেটিক এনার্জি নেই, তার সেটাই টোটাল এনার্জি হচ্ছে ইএন। তাহলে এই ফর্মুলা দিয়ে যে এটা পাবে সেটাই হবে ওই স্টেট কেট এন, তার মানে ওই এনার্জি ইএন এর জন্য টার্নিং পয়েন্ট কোথায়। এনার্জি বেশি হলে টার্নিং পয়েন্টটা দূরে হবে। ওকে, তাহলে এটা সলভ করে ফেলো ইন টার্মস অফ ইএন। এটাকে তাহলে দুটো এক্স হবে, একটা এক্স ইকুয়াল টু প্লাস এ, একটা এক্স ইকুয়াল টু মাইনাস এ। এ কত হবে? 2 এম ওমেগা স্কয়ার। সলভ করে ফেললাম এখান থেকে, রাইট? এ স্কয়ার, এই দুইটা ডান দিকে নাও, এম ডান দিকে নাও, ওমেগা স্কয়ার ডান দিকে নাও, স্কয়ার রুট করো একবার, রাইট? একবার এক্স ইকুয়াল টু এ, রাইট, এক্স ইকুয়াল টু, আরেকটা আছে এক্স ইকুয়াল টু মাইনাস এ তে। ওকে, তাহলে এটা ইন টার্মস অফ এনার্জি যদি প্রকাশ করে এইভাবে প্রকাশ হবে। এনার্জি তো দেওয়া আছে, ফলে এ দাঁড়ায় এক্স ইকুয়াল টু এ, আর মাইনাস এ তো সলিউশন আছে, এর মান দাঁড়ায় স্কোয়ার রুট অফ 2n প্লাস 1 রুট এইচ কাট বাই এম ওমেগা। এইচ কাট বাই এম ওমেগা স্কোয়ার রুট, এটার ডাইমেনশন হচ্ছে লেন্থ, এটা এক্স হচ্ছে লেন্থ, এটার লেন্থ, আর এটা এনার্জি থেকে আসে, এটা ডাইমেনশনলেস 2n প্লাস 1। আর আমি যদি যাই এভাবে ডিফাইন করি এক্স ডিভাইড বাই এই জিনিসটা, এই স্কোয়ার রুট জিনিসটা যদি এটা যদি ডান বাঁ দিকে নিয়ে আসি, তাহলে কি হবে? এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এইচ বাই এইচ কাট বাই এম ওমেগা, ওটাকে বলছি জাই। জাই ইজ ডাইমেনশনলেস, জাই ইজ প্রপোর্শনাল টু এক্স, and xi is defined in such a manner that xi is dimensionless. তাহলে in terms of xi, turning points occurs at plus minus root 2n plus 1. গ্রাউন্ড স্টেটের জন্য কোথায়? n equal to 0 বললে xi equal to 1। তার ফার্স্ট এক্সাইটের জন্য কত? n equal to 1 দিতে হবে। ফার্স্ট এক্সাইটের জন্য xi কত? টার্নিং পয়েন্টের xi কত? 2 গুণ 1 যোগ 1 স্কয়ার রুট অফ 3। স্কয়ার রুট অফ 3 হচ্ছে 1.77 বোধ হয়। n equal to 2 স্টেটের জন্য টার্নিং পয়েন্ট কত? n equal to 2 বসাও, 2 দুগুণে 4 যোগ 1 5 রুট 5, xi equal to root 5, অথবা x equal to root 5 টাইমস স্কয়ার রুট অফ h কাট বাই m ওমেগা। তাহলে এইভাবে টার্নিং পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি xi equal to 1 for the ground state, গ্রাউন্ড স্টেটের জন্য n equal to 0, for the first excited state n equal to 1, সেই স্টেটের জন্য টার্নিং পয়েন্ট occurs কোথায়? at xi equal to at plus minus xi, where xi is equal to root 3। root 3 মানে হচ্ছে 1.67, 1.7 এর কাছাকাছি। আর for the state n equal to 2, এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট কেট 2, সেই স্টেটে এনার্জি হচ্ছে E2, সেই এনার্জির জন্য করসপন্ডিং টার্নিং পয়েন্টস কোথায় আছে? at plus minus xi, আর xi এর মান কত? root 5, root 5 হচ্ছে 2.2, দুই একটু বেশি। এভাবে টার্নিং পয়েন্টস আছে। এখন আমি নেক্সট ডায়াগ্রামে উইল প্লট দি ওয়েভ ফাংশন ইন দ্য গ্রাউন্ড স্টেট and the corresponding position probability density। পরবর্তী ডায়াগ্রাম যেটা আঁকতে যাচ্ছি, সেই ডায়াগ্রামে আমি দুটো জিনিস দেখাবো। একটা গ্রাউন্ড স্টেটের জন্য ওয়েভ ফাংশন কেমন, সেই গ্রাফটা করে দেখাবো, সেটা আগেও করেছি একবার। তারপরে সেই গ্রাফের জন্য পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি কেমন হবে সেটাও গ্রাফ করে দেখাবো। and note that position probability density in the state k10, যে কোনো স্টেট k10 এ পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি হবে এইটা, pn of x হচ্ছে psi n of x mod square। এটা হচ্ছে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি ইন দ্য স্টেট k10। in the ground state n equal to 0 বসাবে, in the first excited state n equal to 1 বসাবে, এইভাবে। তাহলে আমি দেখি গ্রাউন্ড স্টেটের জন্য করে দেখি n equal to 0 বসিয়ে কেমন ধরনের গ্রাফটা হয় সেটা করে দেখছি।
এটা এটা এই গ্রাফটা আগে প্লট করেছি। psi naught x is purely exponential. It is even without any nodes. কোনো নোড নেই, কোনো নোড নেই কোথাও। গ্রাফটা জিরো ক্রস করে যাচ্ছে না, এক্স অ্যাক্সিস ক্রস করে উপর থেকে নিচের দিকে নামছে না কোথাও। নামছে কি? নামছে না। তার মানে এখানে কোনো নোড নেই। এই ফাংশনটা হচ্ছে ইভেন, ইটস অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন। এটা গাউসিয়ান ফাংশন। এক্সপোনেন্ট ইজ প্রপোর্শনাল টু স্কয়ার অফ এক্স। আমি প্লট করছি ইন টার্মস অফ জাই হচ্ছে এক্স বাই রুট এইচ কাট বাই এম ওমেগা। তাহলে টার্নিং পয়েন্ট কোথায় আছে? এটা হচ্ছে জাই ইকুয়াল টু 1 আর জাই ইকুয়াল টু 1 এর টার্নিং পয়েন্ট আছে গ্রাউন্ড স্টেট। এখানে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। ক্লাসিক্যালি হারমোনিক অসিলেটর এই 1 এর ডান দিকে থাকতেই পারবে না, এই -1 এর বাঁ দিকে থাকতে পারবে না। ওকে, তো 1 and -1 এই গ্রাফটা সিমেট্রিক্যালি আঁকা হয়নি। 1 এ একটু কম দেখাচ্ছে, -1 এ বেশি দেখাচ্ছে। এটা আমার আঁকার ফল্ট, আঁকতে পারেনি ঠিক মতো, এই জন্য কম্পিউটার ব্যবহার করে। এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে at xi equal to 1 and at xi equal to -1। ইন টার্মস অফ এক্স বললে কি হবে? এক্স ইকুয়াল টু, এটাকে কি এখানে এক্স কত? এক্স ইকুয়াল টু প্লাস এইচ কাট বাই এম ওমেগা। এখানে এক্স কত? এখানে এক্স হচ্ছে মাইনাস এইচ কাট বাই এম ওমেগা। এখন বারবার এইচ কাট বাই এম ওমেগা না লিখে এই জাই দিয়ে প্রকাশ করাই ভালো, কারণ জাই তো ডাইমেনশনলেস। জাই ইকুয়াল টু 1 2 এভাবে লিখলেই চলে। ওকে, এটা যদি আমার ওয়েভ ফাংশন হয়, এই ওয়েভ ফাংশনের করেসপন্ডিং পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি কেমন হবে? এটার মডুলাস স্কয়ার করতে হবে। এটা মডুলাস করার দরকার নেই, কারণ সব জায়গায় তো সাই নটটা পজিটিভ। তাই এটা স্কয়ার করে প্লট করো। এটা স্কয়ার করে প্লট করলে এটা একটু স্টিপার হবে। এটা একটু গ্রাফটা একটু স্টিপার হবে, রাইট? এটাই হচ্ছে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি ফর দ্য গ্রাউন্ড স্টেট। এই গ্রাফটা পি নট অফ এক্স, এটা রো বলাও যেত, রো। আমি পি নট বলে ফেলেছি নোটে, এই জন্য পি নটই আছে। পি নট মানে গ্রাউন্ড স্টেটে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি। এটা কিভাবে পেয়েছি? সাই নট অফ এক্স ওয়েভ ফাংশনে মড স্কয়ার করে। সাই নট এখানে প্লট করা আছে উপরের ডায়াগ্রামে, এখানে আমি প্লট করেছি, স্কয়ার করে প্লট করেছি। ওকে, একটু স্টিপার হবে, একটু সরু হবে এটার তুলনায়। তবে এটা দ্রুত নেমে আসবে। এটা না যত দ্রুত নামছে, এটা তার চাইতে বেশি দ্রুত নামবে স্কয়ার করার পরে। আর ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেন্সিটি কেমন? ওই যে এটাই তো ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেন্সিটি, এরকম, তাই না? একেবারে মিলছে না। মিলছে কি? কোনো মিল না, দুইটা দুই রকম, টোটালি আলাদা, কোনো মিল নাই। এটা ফিগারের ক্যাপশনটা একটু পড়ি। The wave function psi naught x and the position probability density p naught of x. P naught of x হচ্ছে psi naught of x এর mod square। এটাই হচ্ছে আমার দুটো গ্রাফ এখানে এই ডায়াগ্রামে, ফিগারে। একটা psi naught এর এবং একটা p naught এর। Also shown in the class is the classical probability density with dash line। এই dash line দিয়ে classical probability density দেখাচ্ছি কম্পারিজনের সুবিধার্থে। এই ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেন্সিটি আগে ক্যালকুলেট করে রেখেছি এই জায়গায়। এই গ্রাফটা আসলে গ্রাফটা একটু হয় এরকম হবে। এই গ্রাফ আঁকাও হাতে আঁকা খুব কঠিন। এই ফাংশনটা প্লট করেছি ওই ড্যাশ লাইন দিয়ে ওই ফিগারে। ওকে, এখন একই জিনিস করছি n equal to 1 নিয়ে। n equal to 1 মানে হচ্ছে প্রথম এক্সাইটেড স্টেট। প্রথম এক্সাইটেড এর বাংলা কি আমি ঠিক জানি না। গ্রাউন্ড স্টেট হচ্ছে তো কি ভূমিস্তর, গ্রাউন্ড স্টেট। তার ভূমিস্তরের ঠিক উপরেরটা, উপর নিশ্চ না, এনার্জি গ্রাউন্ড স্টেটের চাইতে বেশি এনার্জি নিয়ে পরবর্তী স্টেটটা কোনটা? এটাকে বলে ফার্স্ট এক্সাইটেড স্টেট। উপর নিচ বলি আমরা, উপর, কিন্তু উপর নিচ এখানে ইন কোটস। দোতলা একতলার যেমন উপর নিচ, সেরকম উপর নিচ না, এনার্জি তো উপর নিচ। যাই হোক, n equal to 1 নিয়ে যে স্টেটটা আছে সেটাকে আমরা বলবো যে প্রথম এক্সাইটেড স্টেট। সেটার ওয়েভ ফাংশন হচ্ছে psi 1 of x। এটা অড উইথ 1 নোড। এখানে একটা নোড আছে, 1 নোড। এগুলো কিন্তু সব বাউন্ড স্টেট, খেয়াল রাখো, বাউন্ড স্টেট। psi 0, psi 1,
psi2 সব বাউন্ড স্টেট। বাউন্ড স্টেট কেন বুঝলাম? কারণ দেখো ওয়েভ ফাংশন শূন্য দিকে যায়, জাই যখন বাড়াবে, জাই আর এক্স বাড়ানো একই কথা, কারণ জাই ইজ প্রপোর্শনাল টু এক্স। ওয়েভ ফাংশন শূন্য হয়ে যাবে। শূন্য হওয়ার আগে হয়তো কিছুটা এখানে উঁচু নিচু উঠানামা করবে। এটা একবার শুধু এই ফাংশনটা psi1, এই ফাংশনটা শুধু একবার এক্স অ্যাক্সিস হরিজন্টাল অ্যাক্সিসকে ভেদ করে উপর থেকে নিচ থেকে উপরে গেছে এট জাই ইকুয়াল টু, অথবা উপর থেকে নিচে নামছে, যেটাই করো না কেন। আমি যদি উইথ ইনক্রিজিং এক্স এখান থেকে শুরু করে এক্সটা আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখবো যে জিরোতে হঠাৎ করে জিরোতে নেগেটিভ থেকে পজিটিভ হলো, জিরো দিয়ে ক্রস করলো। এই এক্স ইকুয়াল টু জাই ইকুয়াল টু জিরো অথবা এক্স ইকুয়াল টু জিরো ইজ এ টার্ন ইজ এ নোড, একটা নোড আছে এখানে। এটার স্কোয়ার করে প্লট করো, এটার স্কোয়ার করে প্লট করলে তো পজিটিভ হবে। স্কোয়ার করে প্লট করে এটা পেলাম। এটা হলো psi1 ওয়েভ ফাংশন। এটা স্কোয়ার করে প্লট করো। এই প্লট করা যায় না, আমি হাতে আমার আঁকা বাঁকা হয়ে যায়, সিমেট্রিক হয় না। এটা কিন্তু p1 কিন্তু সিমেট্রিক হবে। এরকম হচ্ছে, উপরে গেল এখানে এই পিক করেসপন্ডস টু এই পিক। এটা একটা ট্রাফ, এটাকে যদি বলি পিক, এটাকে বলবো ট্রাফ। ট্রাফের স্কোয়ার করলে ওটা পিক হবে। দিস পিক ইন p1 করেসপন্ডস টু দ্য ট্রাফ। এই -1 এর দিকে একটা ট্রাফ আছে, জাই ইকুয়াল টু -1, জাই ইকুয়াল টু 1 এর দিকে একটা ক্রেস্ট আছে। এই ক্রেস্টের যা হাইট আর ট্রাফের যা ডেপথ একই ডেপথ, স্কোয়ার করলে সম উচ্চতায় হবে, সমান উচ্চতায় হবে দুটো পিক। ওকে, আর এই ড্যাশ লাইন দিয়ে টার্নিং পয়েন্ট বোঝানো হচ্ছে। তার মানে টার্নিং পয়েন্টটা কোথায়? স্কোয়ার রুট 3 তে তো psi1 এর জন্য n ইকুয়াল টু 1 এর জন্য টার্নিং পয়েন্ট কোথায়? এট জাই ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 3। স্কোয়ার রুট অফ 3 হচ্ছে 1.7 এর কাছাকাছি, 1.5 থেকে সামান্য বেশি, 1.7। আর এট -1.7, এটা -1, এখানে ধরো -1.5, এটা -1.7 এর টার্নিং পয়েন্ট। এখন ওয়েভ ফাংশন কিন্তু টার্নিং পয়েন্ট থেকে একটু ডানে আছে অথবা এদিকে বাঁয়ে আছে। ক্লাসিক্যালি ইনঅ্যাক্সেসিবল রিজিয়নে ওয়েভ ফাংশনটা কিছুটা হলেও আছে। তাহলে এটা হচ্ছে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি ইন দ্য স্টেট ket1। ket1 এর ওয়েভ ফাংশন হচ্ছে psi1 অফ এক্স। psi1 অফ এক্স এর স্কোয়ার করে, মড স্কোয়ার করে যেটা পাবো সেটা হচ্ছে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি ইন দ্য স্টেট ket1। ket1 corresponds to n equal to 1। এই অসিলেটিং ফাংশনটাই হচ্ছে, এটা সিমেট্রিক হতে হবে। তার মানে এখানে ধরো শূন্য, ওকে, এখানে শূন্য, তারপরে সিমেট্রিক। এখানে শূন্য, তার কারণ এখানে শূন্য, কারণ ওয়েভ ফাংশনটা শূন্য ছিল। অরিজিনাল ওয়েভ ফাংশন শূন্য হতেই হবে ফর অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন। স্কোয়ার করলে এটা সিমেট্রিক হয়ে যায়। তাহলে এই সলিড লাইনটা হচ্ছে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি ফর এ ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর ইন দ্য স্টেট n equal to 1। আর ক্লাসিক্যাল পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি কত? নিউটনের সূত্র অনুযায়ী এই ড্যাশ লাইন। এখনো মিলছে না, n equal to 1 নিয়েও মেলাতে পারলাম না। একটা তো অসিলেটর, এটা স্মুথ কার্ভ, কিন্তু মিলছে না, মোটেই মিলছে না। তার মানে ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে অনেক তফাৎ পরিলক্ষিত হচ্ছে। যখন n এর মান 0, 1, n এর মান ক্ষুদ্র মান দিয়েই শুরু করেছি, n equal to 0 সবচেয়ে নিম্নতম মান, n equal to 0, এটা চাইতে কম হতে পারবে না। তারপরের মান হচ্ছে n equal to 1, 2, 3, এভাবে করে ইনফিনিটি পর্যন্ত যাবে। একই কাজটা করেছি n equal to 2 নিয়েও করেছি। n equal to 2 নিয়ে কিন্তু ওয়েভ ফাংশনটা সিমেট্রিক। ওয়েভ ফাংশনটা সিমেট্রিক, কিন্তু ফলে at the origin কোনো নোড নেই। নোড আছে দুটো, অরিজিনে না। একটা এইখানে 0.5 এর চাইতে একটু সামান্য ডানে, আর একটা এই জায়গায় -0.5 থেকে সামান্য বাঁয়ে। আমি প্লট করছি এখন ইন টার্মস অফ জাই, নট ইন টার্মস অফ এক্স। ওকে, এটা হচ্ছে ওয়েভ ফাংশন, এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। এই ড্যাশ লাইন দিয়ে টার্নিং পয়েন্ট বোঝাচ্ছি। তার মানে এইখানে একটা টার্নিং পয়েন্ট আছে 2 এর সামান্য ডানে, 2.2। এটা হচ্ছে √5। √5 এর মান হচ্ছে প্রায় 2.2 এর কাছাকাছি। এটা হচ্ছে -2 সামান্য বাঁয়ে, তাহলে -2.2, দুটো টার্নিং পয়েন্ট। at x equal to √5, at x equal to -√5, n equal to 2 তো √5 এর মান হচ্ছে 2.2। এটা যদি ওয়েভ ফাংশন হয়, এটা স্কোয়ার করে
স্কোয়ার করলে হবে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি। তাহলে স্কোয়ার করছি, এখানে 3টা পিক হবে, এই একটা পিক, একটা পিক, একটা পিক। আচ্ছা, এই পিকটা এখানে, এই পিকটা করসপন্ডস টু দ্য পিক অ্যাট অ্যারাউন্ড 1.5। 1.5 একটা পিক আছে, একটা ম্যাক্সিমা আছে, ওটার করসপন্ডিং এখানে P2 তে একটা পিক আছে, =1.5। এইখানে -1.5 আরেকটা পিক দেখা যাচ্ছে, -1.5 পিক। এই দুটো পিকের উচ্চতা সমান, ফলে এইটা এই পিকটা P2 তে একটা পিক থাকবে অ্যাট অ্যারাউন্ড -1.5। এই দুটো পিক সমান। আর একটা ট্রাফ আছে, ট্রাফ হচ্ছে নেগেটিভ ম্যাক্সিমাম। 0তে একটা ট্রাফ আছে, এটাও একটা মিনিমাম, রাইট? কিন্তু এটা যখন স্কোয়ার করবে এটা পজিটিভ হয়ে যাবে। কিন্তু এই ট্রাফের গভীরতা এই পিকের উচ্চতার চাইতে কম ছিল, ফলে স্কোয়ার করে যে পিকটা পাবো সেটার উচ্চতা অন্য দুটোর চাইতে একটু কম হবে, এই জন্য কম হয়েছে। বাট দ্যার ইজ এ পিক অ্যাট x=0। এটা ইভেন তো, অড হলে কিন্তু x=0 কিংবা y=0 তে এটাও শূন্য হতো, এটাও শূন্য হতো, যেমন আগের ডায়াগ্রামে হয়েছে। n=1 এ ওয়েভ ফাংশন এখানে শূন্য হতেই হবে, আর এখানে শূন্য। এই করে করে আমি 2, 3, 4, 5 ইত্যাদি করে করে আমি প্লট এই কাজটা করতে পারি। আস্তে পর্যায়ক্রমে n এর মান বাড়াবো, ψ3, p3 এগুলো প্লট করব। হাতে করা যাবে না, কম্পিউটারে দিলে মুহূর্তের মধ্যে করে দেবে। ওকে, করার আগে একটা ধরো, এটা করো, আমি করেছি এখানে। এই গ্রাফটা বোধহয় আমি নিয়েছি এর কাছ থেকে, এর বই থেকে কপি করেছি, গ্রিফিথস। ধরো এটা ওয়েভ ফাংশন প্লট করছি, সাই নট অফ এক্স, এই যে কেট নট, বাঁদিকে ব্রা এক্স, এটাই তো সাই নট অফ এক্স। দিস ইজ দ্য ওয়েভ ফাংশন, এখানে অ্যাপ্রোপ্রিয়েট এক্স আছে। দিস ইজ দ্য ওয়েভ ফাংশন ফর দ্য গ্রাউন্ড স্টেট, যেটা আমি হাতে আঁকার চেষ্টা করেছিলাম। এখানে যেটা আমি হাতে এঁকেছি প্রথমে, এটাই আঁকা হচ্ছে আবার, এটা এখন কম্পিউটারে করেছে আর কি। ওকে, এটাকে স্কোয়ার করে আবার প্লট করো। স্কোয়ারটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। এক্স নট কি, এখানে কিন্তু এক্স দিয়েছে, যাই দেয় নেই। এক্স x নট মাইনাস এক্স নট। এক্স নট কত? এক্স নট হচ্ছে টার্নিং পয়েন্ট, এক্স নট হচ্ছে টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টের মান কত? এইচ কাট বাই এম ওমেগা, এখানে মাইনাস এইচ কাট বাই এম ওমেগা স্কোয়ার রুট। ইন টার্মস অফ যাই প্রকাশ করলে এখানে হতো 1, এখানে হতো -1। এই দুটো কিন্তু টার্নিং পয়েন্টস। একইভাবে x1, x2 পরবর্তী গ্রাফের জন্য এগুলো টার্নিং পয়েন্টস। ওকে, x1 -x1 দুটো টার্নিং পয়েন্ট। ওকে, তাহলে ইয়ে করো এখন, তাহলে ψ1 প্লট করো, ψ1 এইরূপ, এটা স্কোয়ার করে প্লট করো, এইরূপ হলো। দুটো টার্নিং পয়েন্ট আছে, একটা -x1 একটা +x1। x1 এর মান কত, অথবা জাই এর মান কত? এখানে জাই এর মান হচ্ছে √3, 1.7 এর কাছাকাছি। এখানে এটা x1 করসপন্ড টু জাই ইকুয়াল টু √3, -x1 করসপন্ড টু জাই ইকুয়াল টু -√3। এই দুটো হচ্ছে টার্নিং পয়েন্ট, x1 একটা টার্নিং পয়েন্ট। একইভাবে ψ2 দিয়ে করো, ওয়েভ ফাংশন n=2 নিয়ে করো এইটা গ্রাফ। এই পর্যন্ত আমি হাতে করার চেষ্টা করি। এইটা x2 হচ্ছে টার্নিং পয়েন্টস, 3 নিয়ে করো, 4 নিয়ে করো, এভাবে করতে থাকো। এটা 5 নিয়ে করো, করছো। n যত বাড়াবে তত নোড বেশি, তত উঠানামা করছে, তত অসিলেশন হচ্ছে গ্রাফে। ওকে, এই অসিলেশন হচ্ছে স্পেশিয়াল অসিলেশন, এক্স এর সাপেক্ষে। এক্স যখন বাড়াচ্ছ তখন গ্রাফটাও চেঞ্জ হচ্ছে এবং অসিলেটরি হচ্ছে। ওকে, এভাবে তুমি করতেই পারো। আর ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস এখানে বলাই আছে, ফিগারের ক্যাপশনটা পড়ো। ফিগার 7.7 তো না, এটা গ্রিফিথসের বইতে 7.7, আমি কপি করে দিয়েছি, বই 7.7 রয়ে গেছে। এটা ফিগার কত নম্বর আমি তো নাম্বারিং দেইনি, আমার একটা 7.7 অবশ্যই নয়। বুঝতে পারছো তো? ফিগার 7.7 মানে হচ্ছে 7ম চ্যাপ্টারের 7 নম্বর ফিগার গ্রিফিথসের বইতে। আচ্ছা, ফিগারের ক্যাপশনটা পড়ো, এটা ফিগার, এটা গ্রিফিথসের বই থেকে ফিগার নিয়েছি। দ্য ওয়েভ ফাংশন এইটা psi n of x, এটাকে আমি প্রকাশ করেছি ওভাবে, psi n of x, it's a scalar product between ket n and ket x। এভাবে লিখবো, bra x multiplied by bra x
অ্যাক্টিং অন K10, এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। এইভাবে লিখি। আর পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি স্কোয়ার করে লিখেছি, প্লট করেছি ফর 6 এনার্জি আইগেন স্টেট, 6টা, 5 n = 5 পর্যন্ত, 0 থেকে শুরু করে 5 পর্যন্ত 6টা। আর ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস প্রতিটার জন্য xn এ, n = 0 হলে টার্নিং পয়েন্টস হচ্ছে x0 তে, আর n = 1 হলে টার্নিং পয়েন্টস হচ্ছে at x1, এইভাবে লিখেছে তারা। আমি এই নোটেশন ব্যবহার করিনি, x0 x1 ব্যবহার করিনি। আর xn এর ফর্মুলা হচ্ছে এটা, √2n + 1 টাইমস h⁻m omega, আর ডিটারমিন ফ্রম 7.59, এটা গ্রিফিথস 7.59, আমার নোটে এটা 7.59 না, অবশ্যই আমার নোটে এটা এই কোয়েশ্চেন দেবে, এইখান থেকে বের করেছি, এই যে এটা দুটো পুরোটা স্কয়ার রুটের ভেতরে থাকতে পারে, আমি আলাদা করে নিয়েছি। ওকে, আমার এখানে কোনো নাম্বার দেইনি এটা। যাই হোক, এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবে। একটু কমেন্টস করেছি, উই সি দ্যাট when n is small, ছোট হাতে n থেকে বলা চলে কোয়ান্টাম নাম্বার। এই ছোট হাতে n এর মান জানলে এনার্জির মান কত আমি জানবো। ফলে ছোট হাতের n is a quantum number for energy, n + ½ times whole thing times h⁻ omega, এটাই তো এনার্জি ফর্মুলা। We see that when n is small, the position probability density Pn of x, যেটা এইভাবে ক্যালকুলেট করি, psi n of x mod square, doesn't at all match with the classical probability density. However, when n is large, Pn of x oscillates very rapidly. কারণ n লার্জ হওয়া মানে বেশি নোড হচ্ছে একই জায়গায়, মোটামুটি একই জায়গায়, জায়গাটা একটু বাড়ে, সামান্য বাড়ে, কিন্তু নোডের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। n = যখন 10 নেব তখন 10 বার শূন্য হবে। তাহলে গ্রাফ যখন আঁকবো pn স্কোয়ার, pn 10 বার শূন্য হবে, উঠানামা করে 10 বার উঠানামা করে অসিলেট করে 10 বার শূন্য হতে হবে। ওকে, so however when n is large, Pn of x oscillates very rapidly. মোটামুটি একই জায়গায় -a থেকে +a এর মধ্যে বেশি অসিলেশন হচ্ছে, তার মানে র্যাপিড স্পেশাল অসিলেশন ওভার এ স্পেশাল ডিসটেন্স। তার মানে স্পেশাল অসিলেশনটা বেড়ে যাচ্ছে, স্পেশাল অসিলেশন। তার মানে এক্স যত ভ্যারি করাচ্ছ, অল্প এক্স এর মধ্যে অনেকবার অসিলেশন করে ফেললো, এটা বলে স্পেশাল অসিলেশন। আমি তো গ্রাফটা এঁকেছি এক্স এর সাপেক্ষে, টাইমের সাপেক্ষে নয়। টাইমের সাপেক্ষে গ্রাফ করে যদি উঁচু নিচু উঠানামা করে, সেটা সময়ের সাথে উঠানামা করছে একই জায়গায়, সেটাকে বলে টেম্পোরাল অসিলেশন অথবা পিওর জাস্ট অসিলেশন, টেম্পোরাল স্পেশাল বলে না। আর এখানে আমি স্পেশাল বলছি কারণ শুধু অসিলেশন বললে লোকে ভাববে যে এটা টেম্পোরাল অসিলেশন, টাইমের সাপেক্ষে অসিলেশন, টাইমের সাপেক্ষে নয়, একটা বিশেষ সময়। ওকে, Pn of x যখন প্লট করব তখন x এর সাপেক্ষে প্লটে অসিলেশন দেখছি, ফলে সেটাকে বলবো আমি স্পেশাল। স্পেশাল মানে স্পেস, তার মানে এক্স কোঅর্ডিনেটের মান আস্তে আস্তে বাড়াচ্ছি, অনেক দেখছি উঁচু নিচু অসিলেট করছে। এই যে যেমন এখানে স্পেশাল অসিলেশন হচ্ছে, এখানে হয়েছে কয়বার? 5 বার হয়েছে, 1 2 3 4 5, কারণ n = 5, এখানে 4 বার হয়েছে, প্রায় মোটামুটি একই জায়গায়। দেখো মোটামুটি একই জায়গায়, শূন্য হওয়ার আগে মোটামুটি একই দূরত্বের মধ্যে এখানে এই ডায়াগ্রামে 5 বার হয়েছে, এখানে 4 বার হয়েছে। তাহলে এখানে স্পেশাল অসিলেশনের ফ্রিকোয়েন্সি বেশি, কারণ এখানে এটা হচ্ছে n এর মান বেশি। However, when n is large, Pn of x oscillates very rapidly over spatial distance, and the mean of Pn of x, that is the mean value করো, becomes equal to the classical probability density in the limit when n tends to infinity. এটা একটু পরে একটা ডায়াগ্রাম দেখো, একটা ডায়াগ্রামটা এখানে করা উচিত ছিল। এই যে এইখানে একটা বড়সড় একটা n নিয়েছি, n কত নিয়েছি বলো দেখি, করা যাবে? এখান থেকে দেখে করা যাবে? দেখতে হবে যে কয়বার শূন্য হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এদিকে 12 ওদিকে 12, 24 বার হয়েছে। তাহলে n এর মান কত? 24 বার শূন্য হয়েছে, তাহলে n এর মান কত? 24। তাহলে psi 24 x, এটা স্কয়ার করছি,
দেখো র্যাপিডলি অসিলেশন করছে। এই অসিলেটর এগুলোর যদি মিন করো, অ্যাভারেজ করো, অ্যাভারেজ তো করতেই পারি আমি। অ্যাভারেজ করলে এই গ্রাফ, এই ডটেড, এই ড্যাশ গ্রাফটা হচ্ছে, এবং এই ড্যাশ গ্রাফটা কিন্তু ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটরের সঙ্গে মিলে যাচ্ছে। ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর নিউটনের সূত্র দ্বারা যে পজিশন প্রবাবিলিটি ক্যালকুলেট করেছিলাম সেটার সঙ্গে এখন মিলছে। মিলছে কখন? যখন এন এর মান নিলাম লার্জ। আমি তো এখানে শুধু 24 নিয়ে ডায়াগ্রামটা করেছি। 24,000 করো না, 24 কোটি করো না, কি আছে, কি দেখবে তখন, রাইট? যদি এন যখন ভেরি লার্জ হয়, এত দ্রুত উঠানামা করবে, স্পেশাল অসিলেশন, এই পিক গুলো এত ঘন 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 হয়ে যাবে যে তখন আর তোমার যন্ত্রে এই উঠানামাটা ধরা পড়বে না। তোমার যন্ত্র অটোমেটিকলি একটা অ্যাভারেজ মান মেজার করবে। সে তার মানে তুমি এখনই ম্যাথমেটিক্যালি অ্যাভারেজ করে প্লট করে দেখো না কি হয়, তোমার যন্ত্রে কি পাবে। তোমার যন্ত্রে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি যদি তুমি মাপো, এই অত দ্রুত উঠানামাটা তোমার যন্ত্রে ধরা পড়বে না। ওকে, তাহলে তুমি অ্যাভারেজ মানটা যদি দেখো, সেই অ্যাভারেজ মানটা অথবা তোমার এক্সপেরিমেন্টাল মান যেটা, সেটা ক্লাসিক্যাল যে মান সে মানের সমান হয়ে যাবে, এক্স্যাক্টলি সমান হয়ে যাবে। ওকে, তার মানে when n is large, তখন pn of x সেটার অ্যাভারেজ এবং ক্লাসিক্যাল মান ফর পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি এক হবে। সেই কথাটা এখানে বলছিলাম। এই গ্রাফটা আগে দেওয়া উচিত ছিল। আমি লিখে ফেলার পরে ভাবলাম যে এই গ্রাফটা দেই, ফলে আগে পরে করা সম্ভব হয়নি। এটাও গ্রিফিথস থেকে নেওয়া, এটাও গ্রিফিথস থেকে নেওয়া। এই এক্স এন আর এক্স মাইনাস এন হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস। তাহলে এখানে আলোচনাটা দেখি, এখানে আলোচনাটা ইম্পর্টেন্ট। আবার প্রথম থেকে শুরু করি। We see that when n is small, the position probability density Pn of x doesn't at all match with the classical probability density. However, when n is large, Pn of x oscillates very rapidly over spatial distance, and the mean of Pn of x becomes equal to the classical probability density, as shown in the figure below, যেটা দেখিয়েছি তোমাকে। This is an example, this is an example of correspondence principle. এটা কি? Which states that if the quantum number n is very large, then the predictions of quantum theory becomes the same as the prediction from classical theory. সমান হয়ে যাচ্ছে। তখন আমার অসিলেটরটা কোয়ান্টাম মেকানিক্যালি বিহেভ করে না। কোয়ান্টাম মেকানিক্যালি বিহেভ করছে, সবই কোয়ান্টাম মেকানিক্যাল, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি যে রেজাল্ট গুলো পাবো সেটা নিউটনের সূত্র দ্বারা যে রেজাল্ট পাবো একই হয়ে যাবে। So quantum mechanics tends to classical mechanics. Quantum mechanics tends to classical mechanics in the limit of large quantum numbers, when n is large. Okay. Quantum mechanics is the correct theory of nature. Classical mechanics is an approximate theory of nature. So, and quantum mechanics tends to classical mechanics when the quantum numbers are very large. এটাকে বলে correspondence principle. There's a one-to-one correspondence between quantum mechanics and classical mechanics. Okay, এটাই বলছি আর কি। The quantization of the energy levels of the bound states, which is the hallmark of quantum theory, also becomes inapparent as n becomes very large. এখানে quantization মানে কি? এই যে এনার্জি গুলো ডিসক্রিট হয়েছে। ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর যখন আমি কোয়ান্টাম মেকানিক্যালি করলাম, আমি তো এনার্জি পেলাম তো ডিসক্রিট। n equal to 0, 1, 2, 3 energy is discrete. n plus half h cut omega, n ছোট হাতের n equal to 0, 1, 2, 3 ইত্যাদি। এটা ডিসক্রিট হলো না? এই ডিসক্রিটটাকে বলে কোয়ান্টাইজেশন। This is called the quantization of energy. Discreteness of energy is called quantization of energy. এখান থেকে কোয়ান্টাম মেকানিক্স নামটা এসছে। আমরা তো জানি যে কোনো কিছুর এনার্জি কোয়ান্টাইজ হয় না, কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারে। একটা হারমোনিক অসিলেটর আমাদের নর্মাল লাইফে যদি একটা দোলন নেই, একটা স্প্রিং এর সঙ্গে যদি একটা ছোট্ট বল বেরিং দুলিয়ে দেই, আমি সেই বল বেরিংটার এনার্জি ইচ্ছা মতো ভ্যারি করতে পারবো ইন এ কন্টিনিউয়াস ম্যানার। ওকে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি বলছে না, ইচ্ছা মতো ভ্যারি করা যাবে না, তোমার এনার্জি তো ডিসক্রিট হতেই হবে।
এবং প্রতিটা এনার্জির মধ্যে তফাৎ হবে এইচ কাট ওমেগা, ডিসক্রিটনেস। কিন্তু আমাদের নর্মাল লাইফে, নর্মাল ডে টু ডে লাইফে সেই ডিসক্রিটনেস, সে কোয়ান্টাম নেচার অফ এনার্জি আর ডিসক্রিট নেচার অফ এনার্জি আমাদের ধরা পড়ে না, আমাদের যন্ত্রে আমরা ধরতে পারি না। কেন? এটা কেন, এটা একটু পরে দেখবে। এটাই বলছে যে কোয়ান্টাইজেশন অফ দ্য এনার্জি লেভেলস, এটা কারেক্ট, এনার্জি লেভেলস কোয়ান্টাইজ, এবং দুটো লেভেলের মধ্যে তফাৎ হচ্ছে এইচ কাট ওমেগা। এইচ কাট ওমেগা এত ক্ষুদ্র কম্পেয়ার টু রিয়েল লাইফে। রিয়েল লাইফে একটা অসিলেটর এনার্জি কত হবে? এনার্জি হবে অনেক, রিয়েল ম্যাসটা তো অনেক বেশি। একটা ম্যাস, একটা রিয়েল লাইফে একটা ক্ষুদ্র বল বেরিং যদি না, ম্যাস কত? রাইট, একটা আছে। আর একটা ইলেকট্রনের ম্যাস কত? তফাৎ দেখো, অনেক ক্ষুদ্র। ইলেকট্রনের ম্যাস অনেক ক্ষুদ্র কম্পেয়ার টু ভেরি স্মল বল বেয়ারিং। ফলে এনার্জিটা খুব লার্জ কম্পেয়ার টু দি ডিসক্রিটনেস। ডিসক্রিটাইজেশনের চাইতে অ্যাকচুয়াল এনার্জি বেশি। এইচ কাট ওমেগার মান অতি ক্ষুদ্র। এইচ কাট ওমেগার মান 10⁻⁻34 জুলস, আর তোমার অসিলেটর এনার্জি হচ্ছে 0.5 জুলস। রাইট, অসিলেটর এনার্জি 10⁻34 জুলস করে করে আস্তে আস্তে চেঞ্জ হয়। তো 10⁻34 জুলস তুমি তোমার যন্ত্রে ধরাই পড়বে না। তোমার কাছে মনে হবে যে তোমার যে অসিলেটর হয়েছে, বল বেরিংটা স্প্রিং এর সঙ্গে লাগিয়েছো, সেটার এনার্জি তুমি ইচ্ছা মতো ভ্যারি করতে পারছো। আদতে পারছো না, কিন্তু ডিসক্রিটনেসটা এত ক্ষুদ্র কম্পেয়ার টু দ্য এনার্জি যে ওই ডিসক্রিটনেসটা তুমি ধরতে পারছো না। তোমার কাছে মনে হচ্ছে যে এনার্জি ভ্যারিজ ইন এ কন্টিনিউয়াস ম্যানার। কিন্তু তুমি যদি অ্যাটমিক ওয়ার্ল্ডে যাও, অ্যাটমিক ওয়ার্ল্ডে ম্যাসগুলো অনেক অনেক ক্ষুদ্র, সেখানে একটা ইলেকট্রন এনার্জি অনেক ছোট। সেই ছোট এনার্জির তুলনায় ডিসক্রিটনেসটা খুব অ্যাপ্রিসিয়েবল হয়। ফলে তুমি ডিসক্রিটনেসটা খুব সহজেই এক্সপেরিমেন্ট করে ডিটেক্ট করতে পারো, দ্যাট কোয়ান্টাইজেশন। এই জন্য অনেকে বলে যে কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাইজ টু অ্যাটমিক লেভেল, ইন দ্য মাইক্রোস্কোপিক লেভেল। ম্যাক্রোস্কোপিক লেভেল, ইন দ্য নর্মাল ডে টু ডে লাইফে কোয়ান্টাম মেকানিক্সটা অ্যাপ্লাই না করলেও চলে। ক্লাসিক্যাল মেকানিক্স অ্যাপ্লাই করাই যথেষ্ট। এবং এত কষ্ট করে কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই কেন করবো যদি ক্লাসিক্যাল মেকানিক্সই যথেষ্ট হয়? ক্লাসিক্যাল মেকানিক্সে যে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যথেষ্ট, এটাকে বলে করেসপন্ডেন্স প্রিন্সিপাল। ওকে, the quantization of the energy levels of the bound states, which is the hallmark of the quantum theory, also becomes inapparent as n becomes very large. For the one-dimensional harmonic oscillator, the energy levels are equispaced in energy. সেই স্পেসিংটা কত? The energy spacing being h cat omega. পরপর যে এনার্জি লেভেলস গুলো সজ্জিত আছে, তাদের যে কোনো দুটার মধ্যে, যে কোনো দুটো পাশাপাশির মধ্যে এনার্জি লেভেলস এর মধ্যে তফাৎটা কত? h cat omega. n equal to 2 নিলে এনার্জি কত? 2 প্লাস হাফ h cat omega. n equal to 3 নিলে এনার্জি কত? 3 প্লাস হাফ h cat omega. তফাৎ কত? তফাৎ হচ্ছে h cat omega. The ratio of the spacing, a energy spacing to the energy is, স্পেসিং হচ্ছে h cat omega এবং nth লেভেলের এনার্জি হচ্ছে n প্লাস হাফ h cat omega. এই মানটা দেখো, this মান goes to 0 when as n tends to infinity. তার মানে when n is very very large, when n is very very large, this spacing as a ratio of the energy is 0. তার মানে spacing is so small compared to the energy that energy spacing becomes inapparent. আমার যন্ত্রে ধরা পড়বে না। আমার কাছে মনে হবে যে এই এনার্জিটুকুকে আমি কন্টিনিউয়াসলি ভ্যারি করাচ্ছি, কিন্তু আসলে কন্টিনিউয়াসলি ভ্যারি করাচ্ছি না, আমি h cat omega করে ভ্যারি করাচ্ছি। ওকে, কিন্তু n যখন ভেরি লার্জ, তখন এক্সিস্টিং এনার্জি যা, সেটার তুলনায় h cat omega খুব ক্ষুদ্র, কারণ h cat এর মান তো খুব ক্ষুদ্র। n এর মান 1 কোটি, 1 কোটি যোগ হাফ h cat omega। n এর মান 1 কোটি যোগ 1, 1 কোটি 1। n এর মান 1 কোটি 1 যোগ হাফ h cat omega। দুইটা এনার্জির মধ্যে তফাৎ একেবারে নাই। তফাৎ হচ্ছে আসলে h cat omega, কিন্তু h cat omega এত ক্ষুদ্র, এই ক্ষুদ্র তফাৎটা তোমার যন্ত্রে ধরা পড়বে না। তোমার কাছে মনে হবে যে তোমার এনার্জিটা আস্তে আস্তে কন্টিনিউয়াসলি তুমি চেঞ্জ করতে পারছো। ডিসক্রিট লাফিয়ে লাফিয়ে চেঞ্জ করছে, লাফের দূরত্বটা h cat omega, সেটা তুমি বুঝতে পারছো না।
ফলে তোমার কাছে মনে হচ্ছে সবকিছু ভ্যারিজ কন্টিনিউয়াসলি, বাট নাথিং ভ্যারিজ কন্টিনিউয়াসলি। So for large quantum numbers, the discreteness of the energy levels do not show. And it seems that the energy of the oscillator can be made to change in a continuous manner, as is predicted in the classical theory of harmonic oscillator. যেটা ক্লাসিক্যাল থিওরিতে বলে যে, এবং কোয়ান্টাম মেকানিক্যাল আমি সেটা এক্সপ্লেইন করতে পারি যে কোয়ান্টাম মেকানিক্যালি when n is large, এনার্জির সঙ্গে দুটো পার্শ্ববর্তী এনার্জি লেভেলের এনার্জির তফাৎটা এত ছোট যে সেই তফাৎটা বোঝা যায় না। আমার কাছে মনে হয় যে আমি এনার্জিটা কন্টিনিউয়াসলি ভ্যারি করাচ্ছি। ওকে, এখন আমি আরেকটা টপিকে যাচ্ছি। এখন ম্যাট্রিক্স এলিমেন্টস ইন দি এনার্জি রিপ্রেজেন্টেশন, হারমোনিক অসিলেটর এই আরেকটা টপিক। তেমনি এখন কি করতে যাচ্ছি দেখ, উইল নাও রাইট ডাউন দি ম্যাট্রিক্স এলিমেন্টস অফ দ্য ভেরিয়াস অপারেটরস। আমরা কি কি অপারেটর এনকাউন্টার করেছি, এ ড্যাগার, এক্স, পি, এইচ এন্ড এন, এই সমস্ত অপারেটর গুলোর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করব, ম্যাট্রিক্স লিখবো ইন দ্য এনার্জি রিপ্রেজেন্টেশন। তার মানে এনার্জি রিপ্রেজেন্টেশন বলতে কি মিন করি, আমরা জানি যে কোনো অপারেটরকে একটা ম্যাট্রিক্স আকারে যদি লিখতে চাই তাহলে একটা বেসিস সেট লাগে, বেসিস সেট। এবং বেসিস সেটটা আমরা কিভাবে নেব, আমরা নিতে চাচ্ছি যে এইচ এর আমাদের হ্যামিল্টনিয়ান অপারেটরের যে আইগেনকেটস গুলো আছে, দে ফর্ম এ বেসিস সেট। এটা ওয়ান অফ দ্য পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। যে কোনো অবজারভেবলের করসপন্ডিং যে হারমিশন অপারেটর আছে, সেই হারমিশন অপারেটরের আইগেন স্টেটস গুলোই দে কভার অর they form a complete set. Complete set মানে they form a basis of the Hilbert space. সেই বেসিসটাকে বলা হবে এনার্জি বেসিস। এনার্জি মানে হ্যামিল্টনিয়ান বেসিস বলতে পারতে, হ্যামিল্টনিয়ান এনার্জি একই কথা, হ্যামিল্টনিয়ান বেসিস আর এনার্জি বেসিস। এনার্জি অপারেটর অথবা হ্যামিল্টনিয়ান অপারেটর যে আইগেনকেটস গুলো আছে, ওই যে কেটেন গুলো লিখেছি, ওগুলো সবগুলো মিলে একত্রে দে ফর্ম এ বেসিস সেট। ওই বেসিস সেটটাকে বলা হবে এনার্জি মানে এনার্জি রিপ্রেজেন্টেশন। Okay, by energy representation we mean that the eigenvectors of the Hamiltonian operator H hat are chosen as the basis vectors. The basis vectors are, মনে করিয়ে দিচ্ছি তোমাদের, আর কেটেন, একটা না অনেকগুলো, n এর মান 0, 1, 2, 3 হতে পারে, where H hat acting on Kn equal to En times Kn, En টা হচ্ছে আইগেন ভ্যালু এবং En এর মান হচ্ছে n plus half h kat omega। n টাকে বলে কোয়ান্টাম নাম্বার ফর এনার্জি, কারণ ছোটাতে n জানলেই এনার্জি জানবে। আর ছোটাতে n এর মান ভ্যারি করছে, ইট ক্যান বি পজিটিভ ইন্টিজার্স অর জিরো এন্ড পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার না। আচ্ছা, এই তাহলে এই বেসিস আমি এইচ এর ম্যাট্রিক্স লিখতে চাই। এইচ এর আইগেন বেসিস, এইচ এর আইগেন ভেক্টর গুলোকে আমি ব্যবহার করে এইচ এর জন্য ম্যাট্রিক্স লিখবো। এইচটা অটোমেটিক্যালি ডায়াগোনাল হবে অবশ্যই, কারণ এইচ এর আইগেন ভ্যালু দিয়েই তো আমি করছি। The matrix of H in the energy representation is of course diagonal, কারণ H এর আইগেনকেটস গুলোকেই আমি বেসিস হিসাবে ব্যবহার করছি। যদি আমি ধরো H এর n n প্রাইম ম্যাট্রিক্স এলিমেন্ট যদি চাই, H n n প্রাইম, এই ম্যাট্রিক্স আমি এভাবে গঠন করব, মাঝখানে H দিয়ে, বাঁ দিকে দিব ব্রা n, and ডান দিকে হবে কেটে n প্রাইম। এই ফর্মুলা দিয়েই n n প্রাইম ম্যাট্রিক্স এলিমেন্ট অফ H বের করে ফেলবো। n গুলো হবে হয় 0, 1, 2, 3 মধ্যে যে কোনো একটা, এখানে n প্রাইম 0, 1, 2, 3 এর মধ্যে যে কোনো একটা, 1, 2, 3, 4 ইনফিনিটির মধ্যে যে কোনো একটা। ওকে, এটা হচ্ছে এই n n প্রাইম ম্যাট্রিক্স। nটা হচ্ছে রো ইন্ডেক্স, n প্রাইম হচ্ছে কলাম ইন্ডেক্স, এবং ইন্ডেক্সিংটা আমি 0 দিয়ে শুরু করব। ফার্স্ট রো হবে n equal to 1 না, ফার্স্ট রো হবে, প্রথম রো হবে n equal to 0 দিয়ে প্রথম রো হবে, n equal to 1 দিয়ে দ্বিতীয় রো হবে, n প্রাইম equal to 0 দিয়ে প্রথম কলাম রিপ্রেজেন্ট করা হবে, আর n প্রাইম equal to 1 দিয়ে দ্বিতীয় কলাম। আমার কাউন্টিং শুরু করেছি n equal to 0 দিয়ে শুরু করেছি।
0 1 2 3 এভাবে যাচ্ছে। ফলে যখন লিখবো এইচ এন এন প্রাইম, প্রথম রো is labeled by n equal to 0 is the first row, n prime equal to 0 is the first column, n equal to 1 নিলে এটা কিন্তু দ্বিতীয় রো হবে, কারণ প্রথম রোতে n equal to 0, n prime যদি 1 নেই সেটা দ্বিতীয় কলাম হবে। এটা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এটা তো ডায়াগোনাল অবশ্যই, কারণ এই n প্রাইম তো আইগেন কেট, এই n হচ্ছে আইগেন ব্রা। তুমি দুইভাবে লিখতে পারো, h acting on eigenbra n gives me en times eigenbra n, en তাহলে থাকলো কি, তাহলে en বাইরে গেল আর থাকলো bra n ket n প্রাইম, ওটা তো অর্থ নরমাল, তাহলে ডেল্টা n n প্রাইম। তাহলে h is a diagonal matrix in the energy representation, এটা তো অটোমেটিক। তাহলে এক্সপ্লিসিটলি তুমি যদি লিখতে চাও তাহলে কিভাবে লিখবে, এটা কিন্তু ইনফিনিট বাই ইনফিনিট ম্যাট্রিক্স। এটা ফার্স্ট রো, first row corresponds to n equal to 0. এটা first column corresponds to n prime equal to 0. এটা 0 0, এটা হচ্ছে 0 0 matrix element of h, h 0 0। এটা এটার অবস্থান কোথায়, এটা হচ্ছে দ্বিতীয় রোতে এবং দ্বিতীয় কলামে এই 3 half h kat omega অবস্থান নিয়েছে। তাহলে দ্বিতীয় রো মানে হচ্ছে n equal to 1, আর এটা হচ্ছে n প্রাইম equal to 1, n এবং n প্রাইম সমান, সেটা তো এটা ডায়াগোনাল। তাহলে সেখানে কত, e1, এটা e0, এটা e1, এটা e2। e0 হচ্ছে হাফ h kat omega, e1 হচ্ছে 3 half h kat omega, এটা e2, e2 হচ্ছে 5 half h kat omega, পরেরটা হবে 7 half h kat omega। এটা ডায়াগোনাল এলিমেন্টস গুলো নন জিরো, বাকি সব এলিমেন্ট জিরো। আচ্ছা, এখন বলো তো এই নাম্বার অপারেটর দিয়ে যদি আমি করি, নাম্বার অপারেটর ম্যাট্রিক্স যদি লিখি একই বেসিসে, কি হবে, একই রকম হবে। এটা ওটাও ডায়াগোনাল হবে, কারণ ওই কেট এন গুলো, যে কেট এন গুলো যেগুলো আমি আইগেন বেসিস যেগুলো কেট এন যেগুলোকে আমি বেসিস হিসাবে নিয়েছি, কেট এন বেসিস, সেগুলো কিন্তু আইগেন ভেক্টরস অফ বোথ এইচ এন্ড এন, নাম্বার অপারেটর। তার নাম্বার অপারেটর বেলা এখানে জাস্ট হবে এন, ইএন না, এন টাইমস ডেল্টা এন এন প্রাইম, নাম্বার অপারেটর। তাহলে এখানে কি লিখবো, নাম্বার অপারেটর যদি লিখতাম, নাম্বার অপারেটর ম্যাট্রিক্স, এটা এইচ এর ম্যাট্রিক্স লিখছি, এইচ এর নিচে একটা আন্ডারবার দিয়ে এইচ এর ম্যাট্রিক্স বোঝাচ্ছি। এন এর ম্যাট্রিক্স লিখলে নাম্বার অপারেটর কি হবে, এখানে হবে 0, এখানে হবে 1 2 3 4, এভাবে যাবে, 0 দিয়ে শুরু হবে। ডায়াগোনাল এলিমেন্টস গুলো নন জিরো হবে, তার মধ্যে একটা জিরো, মানে n equal to 0। আচ্ছা, তারপর আমি করবো ম্যাট্রিক্স এলিমেন্ট অফ এ, এটাও খুব সোজা। n n প্রাইম ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দ্য অপারেটর এ মানে হচ্ছে এইভাবে তুমি করবে, মাঝখানে এ রেখে বাঁ দিকে দিবে ব্রা এন, ডান দিকে দিবে কেট এন প্রাইম। আর এ দিয়ে কি করে, ধরো এ ওয়েন অ্যাক্টিং অন এ কেট কি দেয়, এই এখানে এই সংখ্যাটাকে এন প্রাইমকে এক নামিয়ে কমিয়ে দেবে। তাহলে এ অ্যাক্টিং অন কেট এন প্রাইম আমাকে কি দেয়, স্কয়ার রুট অফ এন প্রাইম টাইমস কেট এন প্রাইম মাইনাস 1। এটা আমি কিভাবে, এটা তো আগেই করেছি আমি, ওই যে অনেক আগে করেছি, তোমাদের এটা রিভিউ করতে হবে তোমাদের। এই ফর্মুলাটা অনেক আগেই করে নেওয়া আছে এক জায়গায়, এই যে এখানে এ অ্যাক্টিং অন কেট এন gives me another ket which is proportional to ket n minus 1. এটা proportionally constant, এটা normalization constant, এখানে c প্লাস। এটা এই দুটো ফর্মুলা আমরা করেছিলাম, এই যে এই দুটো। এ অ্যাক্টিং অন ket n, n এর মান 1 কমিয়ে দিবে, আর একটা ফ্যাক্টর দিয়ে গুণ হবে, সেই ফ্যাক্টর হচ্ছে স্কয়ার রুট অফ n, n এবং n প্রাইমের মধ্যে যেটা বড়, বড়টার স্কয়ার রুট। এ ড্যাগার অ্যাক্টিং অন n, এখন n এর মান একবারই দিবে, n প্লাস 1 হবে, এখানে একটা ফ্যাক্টর থাকবে, ফ্যাক্টরটা কি, n এবং n প্লাস 1 মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে n প্লাস 1, ওটার স্কয়ার রুট। এই দুটো ফর্মুলা এটা করছি। n n প্রাইম ম্যাট্রিক্স এলিমেন্ট অফ এ, অপারেটর এ, তার মানে মাঝখানে অপারেটর এ, বাঁ দিকে ব্রা n, ডান দিকে কেট n প্রাইম। এখন দেখো এ অ্যাক্টিং অন কেট n প্রাইম আমাকে দিচ্ছে কেট n প্রাইম মাইনাস 1, আর নর্মালাইজেশন কনস্ট্যান্ট হচ্ছে রুট n প্রাইম।
এখন এইটা তো হচ্ছে ডেল্টা এন এন প্রাইম মাইনাস ওয়ান, ডেল্টা এন এন প্রাইম মাইনাস ওয়ান। তাহলে এন প্রাইম তো এক কমিয়ে এনে এন প্রাইমকে এক কমালে যদি এটার সমান হতে হবে, না তো শূন্য হয়ে যাবে। এন প্রাইমকে তার মানে এখানে কলামটা কলাম ইন্ডেক্স রো ইন্ডেক্সের চাইতে এক বেশি হতে হবে, কারণ এই কলাম ইন্ডেক্স এন প্রাইমকে এক কমিয়ে আনছি এ দিয়ে, এক কমিয়ে আনার পরে ওটা সমান হতে হবে, সমান না হলে শূন্য হয়ে যাবে। তো আমি এটাই বলছি ডেল্টা এন ইকুয়াল টু এন প্রাইম প্লাস ওয়ান। তাই রো ইন্ডেক্স এন কলাম ইন্ডেক্সের চাইতে এক কম হতে হবে এন প্রাইম মাইনাস ওয়ান, অথবা কলাম ইন্ডেক্স রো ইন্ডেক্সের চাইতে এক বেশি হতে হবে, যেভাবে বলো না কেন। তার মানে এর ম্যাট্রিক্স এলিমেন্ট যদি লেখো, এর ম্যাট্রিক্স যদি লেখো, পুরোটা লেখো, এই রোটা প্রথম রোকে লেবেল করছে ব্রা নট দিয়ে, প্রথম কলামকে রিপ্রেজেন্ট করছো কেট নট দিয়ে। তাহলে এখানে ব্রা নটটা কমন, ফার্স্ট রোতে ব্রা নটটা কমন, ব্রা নট এবার যাচ্ছে। কিন্তু এই এন প্রাইম কেট এন প্রাইম এইটা কমন না, এটা হচ্ছে ফার্স্ট কলামে জিরো, কেটের নোটটি হবে জিরো, এন প্রাইম হবে জিরো। সেকেন্ড কলাম এন প্রাইম ইকুয়াল টু ওয়ান, থার্ড কলাম এন প্রাইম ইকুয়াল টু টু। রো গুলাকে লেবেল করছে এন দিয়ে, ব্রা দিয়ে, আর কলাম গুলাকে লেবেল করছে এন প্রাইম দিয়ে। যেহেতু এখানে মাঝখানে আছে এ দিয়ে এন প্রাইমের মান এক কমাবে, কমিয়ে তাহলে কমানোর পরে এন এর সমান হবে, না তো শূন্য হয়ে যাবে। এন প্রাইম এক কমানোর পরে এটা এন এর সমান হতে হবে, তার মানে এন প্রাইম মাইনাস ওয়ান এর সমান হতে হবে। তাহলে এন প্রাইম এন এর চাইতে এক বেশি হতে হবে। তার মানে দেখো এখানে যে কিছু ম্যাট্রিক্স এলিমেন্ট লিখলাম, এটা হচ্ছে 0 0 ম্যাট্রিক্স এলিমেন্ট, এটা তো শূন্য। এটা 0 1 ম্যাট্রিক্স এলিমেন্ট, এটা শূন্য নয়, কারণ এখানে তো এন প্রাইম এন এর চাইতে এক বেশি, অথবা এন প্রাইমের চাইতে এক কম, এন প্রাইমের চাইতে এক কম। রো ইন্ডেক্সটা কলাম ইন্ডেক্সের চাইতে এক কম হলেই এর এলিমেন্টটা ম্যাট্রিক্স এলিমেন্টটা শূন্য নয়। রো এর মান এই কলামের মানের চাইতে এক কম হতে হবে, কারণ এই দিয়ে কলামের ইন্ডেক্সের মানটা এক কমিয়ে দিচ্ছি, এটা শূন্য। কারণ রো ইন্ডেক্সের মান এন শূন্য, কলাম ইন্ডেক্সের মান এন প্রাইম, এটা দুই কম, আমার দরকার এক কম, তাহলে এটা শূন্য, এটা শূন্য। কারণ এখানে তো রো ইন্ডেক্স কলাম ইন্ডেক্সের চাইতে বেশি, এটা তো হতেই পারে না। এটাও শূন্য, এটা শূন্য নয়। এখানে কলাম ইন্ডেক্স 2 রো ইন্ডেক্স চাইতে এক বেশি, অথবা রো ইন্ডেক্স কলাম ইন্ডেক্স চাইতে এক কম, এটা শূন্য নয়। এটার মান কত? এই দিয়ে বড়টার স্কয়ার রুট, এখানে এক এবং শূন্যের মধ্যে কোনটা বড়? এই কলাম ইন্ডেক্সের স্কয়ার রুট, কলামটা তো বড়, তাহলে এখানে হবে স্কয়ার রুট অফ 1, এটা স্কয়ার রুট অফ 1। এটার মান কত? এখান থেকে দেখো স্কয়ার রুট অফ 2। তারপর এখানে একটা আছে, ওটা কি? ওটা হচ্ছে 2a3 কেট 3, ওটার মান কত হবে? রুট 3 হবে। ওই মানগুলো যদি বসাও তাহলে এ পাচ্ছ এইরকম, এটা ডায়াগোনাল ঠিক উপরের সঙ্গে প্যারালাল যেটা আছে, রুট 1 রুট 2 রুট 3 রুট, এটা রুট 5। এখানে কলাম, এটা কততম কলাম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে এটা হচ্ছে এন প্রাইম ইকুয়াল টু 4, এখানে এন প্রাইম ইকুয়াল টু 4, কলাম ইন্ডেক্স 4, তার মানে পঞ্চম কলাম। কাউন্টিং তো শুরু করেছি 0 থেকে, পঞ্চম কলাম। এটা কততম রো? 1 2 3 4, চতুর্থ রো। তাহলে এন প্রাইম, এখানে এন এর মান কত? 3, এন এর মান 3 হওয়া মানে চতুর্থ রো। আর এখানে এন প্রাইম ইকুয়াল টু 4 মানে পঞ্চম কলাম। তাহলে এটা নন জিরো, এটা কত হবে? রুট 4। এইভাবে যাবে, এটাই এ প্রাইম। তো ম্যাট্রিক্স ফর এ যদি লিখে ফেলো, ম্যাট্রিক্স ফর এ ড্যাগার, এটা ড্যাগার করলেই চলবে। রো কে কলাম করো, কলামকে রো করো, স্টার করার দরকার নেই, কারণ এগুলো রিয়াল।
তুমি অথবা তুমি একইভাবে করতে পারো, এ ড্যাগার শুরু করে এ ড্যাগারের এন এন প্রাইম ম্যাট্রিক্স এলিমেন্ট করো, বাঁদিকে ব্রায়েন, মাঝখানে এ ড্যাগার অপারেটর, ডান সর্বডানে কে টেন প্রাইম। এখন ধরো এ ড্যাগার অ্যাক্টিং অন কে টেন প্রাইম আমাকে কত দেয়? আমাকে দেয় আরেকটা কেট। সেই কেট প্রপোর্শনাল টু এন প্রাইম প্লাস 1 এবং প্রপোর্শনালি কনস্ট্যান্ট হচ্ছে রুট এন প্রাইম প্লাস 1। এখন হচ্ছে রুট এন প্রাইম প্লাস 1 ডেল্টা এন এন প্রাইম প্লাস 1। তার মানে এখন কলামটা, কলাম ইন্ডেক্স মাস্ট বি গ্রেটার দেন দ্য রো ইন্ডেক্স বাই 1, অথবা রো ইন্ডেক্স কলাম ইন্ডেক্সের চাইতে 1 কম হতে হবে, অথবা কলাম ইন্ডেক্স অথবা রো ইন্ডেক্স কলাম ইন্ডেক্সের চাইতে 1 বেশি হতে হবে। কলাম ইন্ডেক্স এন প্রাইম রো ইন্ডেক্সের চাইতে 1 কম হবে, রো ইন্ডেক্স এন এন প্রাইমের চাইতে 1 বেশি, তাহলে এন প্রাইম এন এর চাইতে 1 কম। এন হচ্ছে রো ইন্ডেক্স, এন প্রাইম হচ্ছে কলাম ইন্ডেক্স। যেমন এখানে এটা বুঝবে কিভাবে কোনটা রো কোনটা কলাম? এখান থেকে এন এন প্রাইম, বাঁ দিকে এন, ডান দিকে এন প্রাইম। এটা কি? এটা কততম? এটা হচ্ছে 10। এটা হচ্ছে 10 ম্যাট্রিক্স এলিমেন্ট। এখানে এই ম্যাট্রিক্স এলিমেন্টের এন কত? এন হচ্ছে 1। এন প্রাইম কত? এন প্রাইম এটা 0। এটা হচ্ছে 10 ম্যাট্রিক্স এলিমেন্ট। তার মানে রো ইন্ডেক্স যেটা 1 আর কলাম ইন্ডেক্স যেটা 0, রো ইন্ডেক্সের মান কলাম ইন্ডেক্সের মানের চেয়ে 1 বেশি, তাহলে এটা নন জিরো। মানটা কত? স্কয়ার রুট অফ যেটা বেশি সেটা স্কয়ার রুট। 1 এবং 0 এর মধ্যে কোনটা বেশি? 1 বেশি, তাহলে 1 এর স্কয়ার রুট। এটা কোন ম্যাট্রিক্স এলিমেন্ট? এটা A21। এটার অবস্থান কোথায়? তৃতীয় রোতে। তৃতীয় রোতে এন এর মান কত? 2। আর দ্বিতীয় কলামে এন প্রাইমের মান কত? 1। তাহলে এখানে এন এর মান 2, এন প্রাইমের মান 1। ঠিক আছে, এন এর মান এন প্রাইমের মান চেয়ে 1 বেশি, তাহলে এটা নন জিরো। নন জিরোটা কত? স্কয়ার রুট অফ এন এবং এন প্রাইমের মধ্যে যেটা বড় সেটার স্কয়ার রুট। বড় হচ্ছে এন, এখানে এন এর মান 2, এন প্রাইম মান বড়টার স্কয়ার রুট 2। এন এর স্কয়ার রুট অথবা এন প্রাইম প্লাস 1 এর স্কয়ার রুট একই কথা। এন প্রাইম প্লাস 1 এর স্কয়ার রুট আর এন এর স্কয়ার রুট লেখা একই কথা, কারণ আমি তো এখান থেকে দেখছি এন এবং এন প্রাইম প্লাস 1 সমান হতে হবে। এই ক্রনিকাল ডেল্টা ফাংশনের জন্য এখানে স্কয়ার রুট অফ এন প্রাইম প্লাস 1 লেখো কি রুট এন লেখো একই কথা, কারণ দুটোর সমান। তাহলে অবশ্যই এটা তো হলো, এটা এ এবং এ ড্যাগার মধ্যে একটা আরেকটার হারমিশন কনজুগেট। এ জানা হয়ে গেলে এ ড্যাগার আর এত করতে হয় না। এ ড্যাগার আমি তো অটোমেটিকলি জেনে যাই। এ ড্যাগারটাকে এ থেকে কিভাবে পাবো? এ কে রো কলাম ইন্টারচেঞ্জ করে দাও এবং ম্যাট্রিক্স এলিমেন্টগুলোর এই ম্যাট্রিক্স এলিমেন্টগুলোর কমপ্লেক্স কনজুগেট করো। কমপ্লেক্স কনজুগেট না করলেও চলে, কারণ এই ম্যাট্রিক্স এলিমেন্টসগুলো রিয়েল। তাহলে শুধু এ কে ট্রান্সপোজ করলেই চলবে। একে যদি ট্রান্সপোজ করো এ ড্যাগার পাবে, পাচ্ছই। এই এ ড্যাগার ইজ ট্রান্সপোজ অফ এ, অথবা এ ড্যাগারের ট্রান্সপোজ হচ্ছে একটা আরেকটা ট্রান্সপোজ। নোট দ্যাট দ্য ম্যাট্রিক্স এ ড্যাগার আন্ডারবার, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এই আন্ডারবার না দিলে এটা ম্যাট্রিক্স না, অপারেটর। এখন আন্ডারবার দিয়েছি, এটা ম্যাট্রিক্স করে ফেলেছি, এনার্জি রিপ্রেজেন্টেশন ম্যাট্রিক্স করেছি। দ্য ম্যাট্রিক্স এ আন্ডারবার ড্যাগার ইজ অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ, ইজ হারমিশন অ্যাডজয়েন্ট। ইজ অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট করা মানে হচ্ছে ড্যাগার করা। কিন্তু এ ড্যাগার ইকুয়াল টু এ নয়। এ ড্যাগার ইকুয়াল টু এ হলে ওটা হারমিশন ম্যাট্রিক্স বলতাম। এটা তো হারমিশন ম্যাট্রিক্স না, এ ড্যাগার এ তো ভিন্ন ম্যাট্রিক্স। একইভাবে তুমি ম্যাট্রিক্স এলিমেন্ট অফ এক্স এবং পি করে ফেলতে পারো। তুমি যদি এ এবং এ ড্যাগারের ম্যাট্রিক্স এলিমেন্টস জানো, অথবা এ এবং এ ড্যাগারকে যদি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে সক্ষম হও ইন এনার্জি রিপ্রেজেন্টেশন, তাহলে তুমি অবশ্যই এক্স এবং পিও পারবে, কারণ এক্স এবং পি তো হচ্ছে এ এবং এ ড্যাগারের কম্বাইন করে তো এক্স এবং পি পাই। আমি এ কিভাবে ডিফাইন করেছিলাম? এই ফর্মুলা দিয়ে ডিফাইন করেছিলাম। এই ফর্মুলাগুলো তোমার রিকল করতে হবে, মনে থাকে না। এই ফর্মুলাগুলো বই দেখে নিতে হবে। এ ড্যাগার এভাবে হলো, এগুলোকে সলভ করে এক্স অপারেটর এক্স কে এ এবং এ ড্যাগারের সাপেক্ষে প্রকাশ করো। এই দুটো ইকুয়েশনকে যোগ দিলেই তো পি চলে যাচ্ছে, রাইট?
পি চলে আসে, তাহলে এক্স কত খুব সহজে পাচ্ছি, এ প্লাস এ ড্যাগার, আর এইটা একটা 2 আসবে, এই 2 দিয়ে স্কয়ার রুট কাটে গেলে 2m ওমেগা হবে, এটা বাম পাশে নিয়ে গেলে এটা হবে h কাট বাই 2m ওমেগা, এটা হবে। তার মানে হচ্ছে এর যে ফর্মুলা, এ ড্যাগার ফর্মুলা, এটা বিয়োগ দিলে এক্স পেয়ে যাব, আর যোগ দিলে সরি এটা যোগ দিলে এ পাবো, আর বিয়োগ দিলে পি পাবো। বিয়োগ দিলে এই দুটো ক্যান্সেল করে যাবে, আর এটা পি ক্যান্সেল করবে না, বিয়োগ দেওয়ার ফলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এ মাইনাস এ ড্যাগার আর একটা কোএফিসিয়েন্ট, এক্স এর বেলায় কোএফিসিয়েন্ট হচ্ছে h কাট বাই 2 ওমেগা, আর বি বিয়োগ দিলে কোএফিসিয়েন্ট হবে এই এটার দ্বিগুণ, দুইবার আসবে তো তখন পি। তার মানে এইটা 1 বাই i m h কাট ওমেগা বাই 2 এ মাইনাস এ ড্যাগার। তাহলে তোমার হয়ে গেল, তুমি এর জানো, এ ড্যাগার জানো, তো এক্সও জানো, পিও জানো, এক্স জানো, পি জানো, এটা করলে তোমার লিখে ফেলতে পারবে। এ এবং এ ড্যাগার যোগ দাও, যোগ দিলে এটা পাবে, তারপরে এই কোএফিসিয়েন্ট দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এটা এক্স। তা বিয়োগ দাও, এ মাইনাস এ ড্যাগার করো, তাহলে এগুলো এ ড্যাগারে মাইনাস করো, তারপর অ্যাপ্রোপ্রিয়েট কোএফিসিয়েন্ট দিয়ে গুণ দাও, পি পেয়ে যাবে। এটা তোমরা নিজেরা খাতায় করে দেখবে এই এটা হয় কিনা, এক প্লাস মাইনাসের ভুল আছে কিনা, কোথাও এই আই মিসিং হয়েছে কিনা, 1 বাই আই লাগবে এখানে, এটা তোমরা করে দেখবে। এখন একটা হোমওয়ার্ক করি। Calculate the uncertainty product delta x delta p for a one-dimensional harmonic oscillator when the oscillator is in the energy state K10. Oscillator state হচ্ছে K10. Oscillator state হচ্ছে one of the eigenkets of H. সে eigenket হচ্ছে K10. এটা নাও হতে পারত, এমন হতে পারত যে অসিলেটরটার স্টেট অনেকগুলো আইগেনকেটের কম্বিনেশন, সেটাও হতে পারত। এখন সেটা ধরছি না, আমি একটা নিচ্ছি একটা স্টেশনারি স্টেট। অসিলেটরটার স্টেট ইজ এ স্টেশনারি স্টেট, তার মানে হচ্ছে অসিলেটরটার জন্য যে কেট সাই সিম্পলি K10। ওকে, এন এর মান যে কোনো একটা কিছু হতে পারে, 0 1 2 3। সো এটাকে বলে এনার্জি স্টেট। এনার্জি স্টেট কেন বলছি, কারণ এই স্টেটে অসিলেটরটার একটা এনার্জির একটা নির্দিষ্ট মান আছে, because this is an eigenket of energy operator with eigenvalue En। তাহলে এনার্জির নির্দিষ্ট মান হচ্ছে En, আর En হচ্ছে n প্লাস হাফ h কাট ওমেগা। তাহলে এই স্টেটে আমি ডেল্টা এক্স চাই এবং ডেল্টা পি চাই, তারপর প্রোডাক্ট করে দেখব প্রোডাক্টটা কি মান আসে। আমি ডেল্টা এক্স স্কোয়ারের সংজ্ঞা দিলাম, ডেল্টা এক্স স্কোয়ারের সংজ্ঞা হচ্ছে এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, এখানে একটা আইডেন্টিটি দিতে পারো নাও দিতে পারো, স্কোয়ার করে সেটার এক্সপেকটেশন। এটা যদি ভেঙে ফেলো, স্কোয়ারটা যদি করে ফেলো, তাহলে এটা হবে এক্স স্কোয়ারের এক্সপেকটেশন মাইনাস এক্স এর এক্সপেকটেশন স্কোয়ার, দুটা ভিন্ন জিনিস কিন্তু। এটা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার এক্সপেকটেশন, এটা ওটা চেয়ে বেশি হবে, কারণ এটা পজিটিভ সংখ্যা। একইভাবে ডেল্টা পি স্কোয়ারের এক্সপেকটেশন মাইনাস পি এর এক্সপেকটেশন স্কোয়ার, এটা একটা পজিটিভ সংখ্যা, ফলে এই প্রথম টার্মটা দ্বিতীয় টার্মের চেয়ে বড়। এখন এগুলো এই এক্সপেকটেশন ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে, আর কিছু না। I have to calculate the expectation value of x and expectation value of p in the state K10। এটা করতে, তারপর আবার করতে হবে expectation value of x স্কোয়ার p স্কোয়ার in the state K10। অনেকভাবেই করতে পারি, আমি সরাসরি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে যেতে পারি, যে এগুলো করে ফেলতে পারি। আমি এখন আমার ইয়েতে যাই, কি বলে ওটাকে, কি বলে, ডকুমেন্ট ক্যামেরা, দেখি কিছু লিখতে পারি কিনা। আমি ধরো এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স যদি আমি ক্যালকুলেট করতে চাই, আমি দুইভাবে করতে পারি। সরাসরি আমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে করতে পারি, অথবা এনার্জি রিপ্রেজেন্টেশনে করতে পারি। এনার্জি রিপ্রেজেন্ট করা মানে এক্স এর এক্স কে ইন টার্মস অফ এ প্রকাশ করব, তারপর এ এবং এ জায়গার এগুলো এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করব এনার্জি রিপ্রেজেন্টেশনে। আমি এক্সপেকটেশন ভ্যালু অফ এন করতে চাই ইন দ্য স্টেট K10, এটা তো চাচ্ছি, মানে হচ্ছে এটা এন এক্স অপারেটর
এই ম্যাট্রিক্স এলিমেন্ট, এটা তো এক্সপেক্টেশন ভ্যালু, এটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এলিমেন্ট। এটাকে আমি ইচ্ছে করলে এইভাবে লিখতে পারতাম, এক্স এন এন। এটা একটা ডায়াগোনাল টার্ম, ডায়াগোনাল ম্যাট্রিক্স এলিমেন্ট এক্স এন এন। এটাকে আমি যদি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে যাই, দেখো কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে ব্রা এন এর জন্য হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ব্রা এন in coordinate space? এটা হচ্ছে psi n star of x. What is the representation of operator x in coordinate representation? Just the number x. What's the representation of ket n in coordinate? ওটা হচ্ছে psi n of x dx. তাহলে এটা তাহলে কি হলো? x psi n of x mod square dx from minus infinity plus infinity. Symmetric limits. এখন বলো তো এটার মান কত? এই যে ইন্টিগ্রেশনটা লিখলাম, এটার মান কত? মান কত মানে খুব সহজেই আসবে। এই সাইনটা কি এটা না জানলেও এটা মান পাবে। সাইনটার কি সেটা করা আছে আমার, কিন্তু সেটা না জানলেও চলবে। এটার মান আমি বলে ফেলতে পারবো, এত সহজ। এত সহজ যেহেতু মানটা কত? শফিউল বলে এটা মান কত? কেউ নাই, 5 জন আছে, তোমরা 4 জন আছো, 4 জনের মধ্যে এক কেউ বলতে পারছো না। নন্দিতা দাস, তুমি বলো দেখি এটার মান কত? নন্দিতা শুনতে পাচ্ছ না আমাকে? রাকিব উত্তর দাও। আসি স্যার, শুক্কুজ্জা করে 0 ইয়েস। এটা বলতে তুমি হেসিটেন্ট কেন ছিলে? কয়বার? 3 বার বললাম। না স্যার, ওর ফাংশন তো। না, এটা বলতে 0 বলতে তোমার এত সময় লাগলো কেন? সঙ্গে সঙ্গে বলতে 0। আমি 3 বার বললাম, এই বলো বলো বলো, এই শফিউল বলো, এই বলো, কে বলো, তারপরে তুমি একসঙ্গে বললে, সঙ্গে সঙ্গে বলে ফেলবে 0 0। এটা তো ইভেন। সাইন যাই হোক না কেন, স্কোয়ার তো আছে। এটা ইভেন, এটা অড, সব মিলে ইন্টিগ্রেশনটা অড, আর ইন্টিগ্রেশন লিমিট কিন্তু সিমেট্রিক। তাহলে এটা 0। ইয়েস, এটা 0। ওকে, এইভাবে অথবা এইভাবে করতে পারতে, এটা এইভাবে করতে পারতে। এক্স কে তুমি লিখে ফেলো। আচ্ছা, এটা আমি লেখা আছে পরে, এটা 0। একইভাবে যদি আমি এক্স স্কোয়ারের এক্সপেকটেশন চাইতাম, এটাকে আমি, এটা আসতো এইভাবে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স স্কোয়ার সাইন অফ এক্স মড স্কোয়ার ডিএক্স। এখন 0 নয়, এখন এই সাইন অফ এক্স কত এটা জানতে হবে তোমাকে। এটা আমার জানা আছে। এই এক্স স্কোয়ার দিয়ে গুণ দিয়ে তারপর তোমার ইন্টিগ্রেশনটা করতে হবে। সেটা করা যাবে। তুমি যে হারমাইট পলিনোমিয়ালের প্রপার্টি গুলো দেখো, সেগুলো করে করা যাবে। আমি সেভাবে ক্যালকুলেট করব না। আমি ক্যালকুলেট করব কিভাবে? এক্স কে লিখবো ইন টার্মস অফ সাম কনস্ট্যান্ট এ প্লাস এ ড্যাগার, রাইট? এখানে একটা সাম কোএফিশিয়েন্ট এ প্লাস এ ড্যাগার, ওইভাবে করে করব। ওকে, তবে এক্স কে নিয়ে আসবো এ এবং এ ড্যাগারে, তারপর এ এবং এ ড্যাগারে কোঅর্ডিনেট তার মানে এনার্জি রিপ্রেজেন্টেশনে এ এবং এ ড্যাগার কেমন সেটা আমি জানি, ফলে এক্স কি হবে সেটা আমি জানি, এক্স এর এক্সপেকটেশন কি হবে সেটা আমি জানি। তাহলে আমাকে এ এবং এ ড্যাগারের এক্সপেকটেশন ক্যালকুলেট করতে হবে। দেখো না কিভাবে করি। আমি অনেকভাবে করতে পারি। আমি এনার্জি রিপ্রেজেন্টেশনে করব, তার মানে এক্স এবং পি কে আমি এ এবং এ ড্যাগারের সাপেক্ষে প্রকাশ করে এক্স এর এক্সপেকটেশন, এক্স স্কোয়ার এক্সপেকটেশন ক্যালকুলেট করব। একইভাবে পি এর এক্সপেকটেশন এবং পি স্কোয়ার এক্সপেকটেশন ক্যালকুলেট করব, এবং আমি তারপরে ডেল্টা এক্স ডেল্টা পি নিয়ে আসবো। এটাই করতে যাচ্ছি। ওকে, এই যে এক্স ইজ সাম কোএফিশিয়েন্ট h squared by 2 omega half, এই কোএফিশিয়েন্ট c টাইমস a plus a dagger, p is equal to some other coefficient, এটা আরেকটা কোএফিশিয়েন্ট d,
এ মাইনাস এ ড্যাগার, সি ডি কত জানতে হবে। তো দেখি আমি করি। আমার ডেল্টা এক্স ক্যালকুলেট করতে গেলে কি লাগবে? এক্স এর এক্সপেকটেশন লাগবে, এক্স স্কোয়ার এক্সপেকটেশন লাগবে, তারপর ডেল্টা এক্স স্কোয়ার ক্যালকুলেট করবো, ওটা স্কোয়ার রুট নিয়ে ডেল্টা এক্স পাবো। আচ্ছা, তাহলে আমি এক্স এর এক্সপেকটেশন ক্যালকুলেট করি ইন দ্য স্টেট কে টেন এন এক্স এন ব্রায়ান কে টেন। এক্স এর পরিবর্তে এটা লেখো এইচ কার বাই 2m ওমেগা রুট হাফ কি বলছি, রেজ টু দ্য পাওয়ার হাফ h cut by 2m omega raised to the power half, তারপর আছে a plus a dagger, expectation value of a, এটা কত? এটা তো শূন্য, এটা শূন্য, এটাও শূন্য। দেখো a যখন n এর উপর এক করবে, n এর মান এক কমিয়ে দেবে, তাহলে আমার থাকবে কি n ব্রায়ান কে টেন মাইনাস 1, এটা তো শূন্য, কারণ এগুলো তো অর্থগোনাল। এ ড্যাগার যখন কে টেন এর উপর এক করবে, এইটার মান, এই ইন্ডেক্সের মান বাড়িয়ে দিবে বাই 1, n প্লাস 1, n প্লাস 1 হলে তো n প্লাস 1 আর n তো সমান না, তাহলে এটাও শূন্য। তাহলে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স ইজ 0। ওকে, একইভাবে এক্সপেকটেশন ভ্যালু অফ পি ইজ 0। পি করতে গেলে একইভাবে করব, শুধু এই কোএফিসিয়েন্টটা ভিন্ন আর এখানে একটা মাইনাস সাইন, কিন্তু উভয় টার্ম যেহেতু শূন্য, আলাদাভাবে শূন্য, মাইনাস থাকুক প্লাস থাকুক টোটালিও শূন্য। একইভাবে এক্সপেকটেশন অফ পিও শূন্য। এখন আমি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার করব, মাঝখানে এক্স স্কোয়ার। দেখো এখন কিন্তু শূন্য হবে না, এক্স দুইবার আসবে, এক্স গুণ এক্স, তাহলে ওই যে কোএফিসিয়েন্টটা আছে, কোএফিসিয়েন্টটা দুইবার আসবে। এইচ কাট বাই 2m ওমেগা রেজড টু দ্য পাওয়ার হাফ ছিল, দুবার আসলে এটা 1 হয়ে যাবে, রেজড টু দ্য পাওয়ার 1। আর ভেতরে কি থাকবে? ব্রায়ান, এইটা এ প্লাস এ ড্যাগার গুণ এ প্লাস এ ড্যাগার, এটা প্রথম এক্স থেকে এসছে এটা, আর দ্বিতীয় এক্স থেকে এসছে এটা, আর যে দুটো কোএফিসিয়েন্ট দুটো মিলে ওই হাফ উঠে গেল। তাহলে এখানে থাকলো এ ড্যাগার এ, এখানে চারটা টার্ম আছে, এ ড্যাগার 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 এ ড্যাগার, চারটা টার্ম আছে। প্রথম টার্মটাই দেখি, এ এন, এটা কত? শূন্য। কেন শূন্য? এ একবার এক করলে এন এর উপরে, এন এর মান এক কমে গেল। আরেকটা এ ওটার উপরে এক করলো, এন মাইনাস 1 এর উপরে এক করলো, এন এর মান আরেকবার কমলো, এন মাইনাস 2 হলো, টাইম সাম কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট আমার জানতে হবে না। এখানে হলো এন মাইনাস 2, আর বাদিকে ব্রা এন রয়ে গেল, তাহলে এন ব্রা এন কেট এন মাইনাস 2, ওটা শূন্য, কারণ ওগুলো তো অর্থগোনাল। এটাও শূন্য। এ ড্যাগার এ যখন করব সেটার এক্সপেকটেশন শূন্য। এ ড্যাগার এ কেট এন ব্রায়ান, এটা হচ্ছে এন এন ম্যাট্রিক্স এলিমেন্ট অফ এ ড্যাগার এ ড্যাগার, ওটাও শূন্য। এ ড্যাগার যদি দুইবার এন এর উপরে এক করে, তাহলে আমি কি পাবো? সাম কনস্ট্যান্ট টাইমস কেট এন প্লাস 2, তাহলে এখানে হচ্ছে স্কেলার প্রোডাক্ট বিটুইন কেট এন এন্ড কেট এন প্লাস 2, তাহলে শূন্য। ওকে, অন্যভাবে দেখতে পাচ্ছ, এ ড্যাগার যদি এন এর উপরে এক করে, ব্রা এন এর উপরে এক করে, তাহলে আমাকে কি দিবে? বলতে পারো? এ ড্যাগার যদি কে টেন এর উপরে এক করে, তাহলে আমাকে দিবে সামথিং প্রপোর্শনাল টু কেট এন প্লাস 1। এ ড্যাগার যদি ব্রা এন এর উপরে এক করে, আমাকে কি দিবে? আরেকটা ব্রা দিবে। সেটা কোন ব্রাটা? এটা ব্রা এন মাইনাস 1। ওইভাবে দেখতে পারো। তাহলে কি হচ্ছে? ব্রা এন মাইনাস 1 কেট এন প্লাস 1, দুটো সমান না, ওটা শূন্য। ওকে, এখানে এভাবে দেখতে পারতাম, এই দুইটা এ পরপর এটার উপরে এক না করে, একটা এ কেট এর উপরে এক করলো, বাঁ দিকের এটা ব্রায়ের উপরে এক করলো। কেট এ অ্যাক্টিং অন ব্রায়ান, কেট অপারেটর এ অ্যাক্টিং অন কেটেন,
gives me some constant times ket n minus 1. Operator A acting on Brian, কি দেবে? Some constant times Plus. Brian plus 1. Right? তাহলে এটা আবার শূন্য হয়ে যাবে, যেভাবেই দেখো না কেন শূন্য হবে। শূন্য হবে না কখন? শূন্য হবে না যখন এই n এবং n প্রাইমের মাঝখানে একটা a থাকবে, একটা a ড্যাগার থাকবে। a ড্যাগার দিয়ে এক n এর মান n এক বাড়ালে a দিয়ে এক কমিয়ে দিবে, ফলে ফলে শেষমেশ এই দুটো মান একই থেকে যাবে, ব্রায়ান কেটেন একই থেকে যাবে। তাহলে এটা করো a ড্যাগার n, a ড্যাগারের nn এক্সপেকটেশন ক্যালকুলেট করো। এটা মান বলছি n প্লাস 1। এটা কিভাবে পেলাম? এটা আমি করি। আমি এটা এভাবে চাই, এখানে আর অপারেটর চিহ্ন দেবো না। ধরো a acting on k10 gives me root n minus 1। আচ্ছা, এটা আমি এভাবে লিখবো, যা আছে এখানে n a ড্যাগার তো আছেই, a acting on k10 gives me something proportional to k10 minus 1 times k10। n এবং n প্রাইমের মধ্যে কোনটা বড়? বড় হচ্ছে n, n এর স্কয়ার রুট। a dagger acting on k10 minus 1 gives me something proportional to k10 times root n। তাহলে এটা কত হলো? n, এটা n আর এটা 1, তাহলে n। এটা আমি আগে থেকেই জানতাম, কারণ a dagger a তো হচ্ছে নাম্বার অপারেটর, আর আমি তো জানি নাম্বার অপারেটর অ্যাক্টিং অন k10 gives me n times k10। তাহলে ব্রায়ান দিয়ে গুণ দাও, ব্রায়ান নাম্বার অপারেটর k10 equal to n, nn equal to n। a dagger is number operator। এখন যদি তুমি এটা করো n a dagger, একইভাবে করো a dagger acting on k10 plus k10 gives me a, এটা n, a gives me n plus 1 times square root of n plus 1। a acting on n plus 1 আমাকে কি দেয়? n, আমাকে দেয় n times square root of n plus 1। সব মিলে কত হলো? n plus 1। এটা আমি এইভাবে দেখতে পারতাম, যেহেতু আমি জানি a dagger equal to 1, সুতরাং a dagger equal to a dagger a plus 1 plus 1 মানে আইডেন্টিটি, খেয়াল রাখতে হবে। তাহলে এটার এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে এটার এক্সপেকটেশন ভ্যালু প্লাস 1, এটার এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে n, যেহেতু এটা নাম্বার অপারেটর, তাহলে a dagger এক্সপেকটেশন ভ্যালু হবে n প্লাস 1। ওকে, সেটা করো। সেটা করে যদি তুমি বসাও, সেটা করে বসালে তুমি পাবে, এখান থেকে পাবে n প্লাস 1, এখান থেকে পাবে n, সব মিলে পেলে 2n প্লাস 1। এটাকে একটু ম্যানেজ করে এইভাবে লেখো, এটাকে লেখা যাবে en ওভার m ওমেগা স্কয়ার। ওকে, তাহলে ডেল্টা এক্স পেয়ে গেলাম স্কয়ার রুট অফ en বাই m ওমেগা স্কয়ার। একইভাবে পি স্কয়ার এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করো, সেটা হবে, এবং তারপরে ডেল্টা পি ক্যালকুলেট করো, সেটা হবে m en। এগুলো কিন্তু নিজেরা করে দেখবে। ওকে, এটা খুব সোজা, এটা খুব সোজা, এখানে সব করা আছে ইন ডিটেল। তারপরে ডেল্টা এক্স ডেল্টা পি দিয়ে গুণ দিয়ে কি হচ্ছে, এটা কিন্তু এক্সাক্ট আনসার দিয়ে বের করছি। ডেল্টা এক্স ডেল্টা পি এক্স্যাক্টলি আমি পাচ্ছি n প্লাস হাফ h কাট, n প্লাস হাফ h কাট পেয়েছি। ওকে, এটা তো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হাফ h কাট, রাইট? তার আনসারটি প্রিন্সিপাল ঠিক আছে, আনসারটি প্রিন্সিপালের সঙ্গে সাংঘর্ষিক নয়। এটা যেটা ক্যালকুলেট করলাম এক্সাক্ট আনসারটি প্রোডাক্ট ক্যালকুলেট করেছি, এক্স্যাক্টলি ক্যালকুলেট করেছি। আর আনসারটি প্রিন্সিপাল বলে যে হাফ h কাটই হবে, হাফ h কাটই হবে কি হবে, ইজ দ্য লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড ফর দ্য আনসারটি প্রোডাক্ট।
তাহলে এটা আমার হচ্ছে না, লোয়ার বাউন্ড হচ্ছে না, ডেল্টা এক্স ডেল্টা পি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু হাফ এইচ কাট তো হচ্ছে। ইকুয়াল টু হাফ এইচ কাট হবে যখন গ্রাউন্ড স্টেটে থাকবে n ইকুয়াল টু 0, অন্য স্টেটে গ্রেটার দ্যান হাফ এইচ কাট। তাহলে এটা হচ্ছে এক্সাক্ট মান, এটা এক্সাক্ট ফর দ্য গ্রাউন্ড স্টেট n ইকুয়াল টু 0 and the uncertainty product is minimum is equal to half h cut. Okay, এটা আমরা আগে করেছি। show that in a one dimensional bound state problem energy spectrum of the bound state is always non-degenerate। ঠিক আছে, তাহলে আমার শেষ হলো।